আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সঞ্জিদা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। হাসিনা আমলের ২ মামলা থেকে খালাস পেলেন আক্তার হোসেন। এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জাং। আজকালের মধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত খসড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রিপোর্টে ফারজানা আক্তার। প্রিয় দর্শক, প্রতিদিনের সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশি বিদেশি গণমাধ্যমে নানারকম বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এইসব ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ১৩ জানুয়ারি রাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্কের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের বন্যা দেখা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ, গুজব ও অনুমানের ছড়াছড়ি চলছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন। জবাবে ভোলকার তুর্ক বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তিনি জানান, ভুয়া তথ্যের ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, ভুয়া তথ্যের পরিমাণ অনেক, এই সমস্যা মোকাবেলায় যা করা প্রয়োজন আমরা তা করব। এক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি। টেলিফোনালাপে দুই পক্ষ আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব, গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম, জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি গঠন এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। ভোলকার তুর্ক গুম সংক্রান্ত বিষয়গুলোর অনুসন্ধান ও কাজ এগিয়ে নিতে বাস্তব অর্থে স্বাধীন একটি জাতীয় মানবাধিকার কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরেন। এর জবাবে অধ্যাপক ইউনুস বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ইতিমধ্যে জারি করা হয়েছে এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগেই নতুন কমিশন পুনর্গঠন করা হবে। তিনি বলেন, আমরা যাওয়ার আগেই এটি করব। প্রধান উপদেষ্টা আরও জানান, তিনি গুম সংক্রান্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে হস্তান্তর করেছেন। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরশাসনামলে সংগঠিত গুমের শিকার ব্যক্তিদের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় ভোলকার তুর্ক গত ১.৫ বছরে প্রধান উপদেষ্টার নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বলেন, তার দফতর গুম সংক্রান্ত কমিশনের কাজে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের শাহবাগ থানায় নাশকতার ২ মামলা থেকে খালাস পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য এনসিপি সচিব আক্তার হোসেন। আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং আরেক অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তাকে অব্যাহতির আদেশ দিয়েছেন। আক্তার হোসেনের আইনজীবী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি মামলা প্রত্যাহারের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহারের জন্য গেজেট প্রকাশ করে। সেই গেজেটের কপি জমা দিয়ে আজকে আমরা আদালতে মামলাগুলো থেকে তাকে অব্যাহতির আবেদন করি। আদালত মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। গত ২৮ ডিসেম্বর এই ২ মামলায় আত্মসমর্পণ করে জামিন পান আক্তার হোসেন। ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক ৩টা মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আক্তার হোসেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করে। পরে শাহবাগ থানার পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ডাক্তার তাসনিম যারা জানিয়েছেন, দেশের বিদ্যমান রাজনৈতিক কাঠামোর দুর্বল জবাবদিহিতা এবং সংস্কারের ঘাটতি থেকেই তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। মঙ্গলবার ১৩ জানুয়ারি নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে তিনি বলেন, দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। সব জায়গায় জটিলতা। যে যার জবাবদিহি করবে সেই তার নিয়োগকর্তা। তিনি আরও যোগ করেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা নিয়ে আলোচনা চলমান রাখা জরুরি এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। যারা বলেন জনগণ পরিবর্তন চায় এবং তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়, এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার ৯ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আগে তিনি এনসিপির হয়ে ঢাকা ৯ আসনে লড়ার কথা ছিল, কিন্তু গত ২৭ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান তিনি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। আজকালের মধ্যেই জামায়াতি ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, আপনারা আগামীকালের আজ ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশু। সবার সামনে আমরা একসঙ্গে আসব। ইইউর সঙ্গে বৈঠকের বিষয়ে শফিকুর রহমান বলেন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা, কোনো সুনির্দিষ্ট চ্যালেঞ্জ ও অভিযোগ আছে কিনা এসব জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি আছে, তবে আমরা এই মুহূর্তে এসব আপনাদের আগেই জানাতে চাচ্ছি না, কারণ এসব সমাধান করা যাদের দায়িত্ব আগে তাদের জানাব, প্রধানত নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা করা সরকারের দায়িত্ব। যদি এই দুই অথরিটিকে জানানোর পর সমাধান পেয়ে যাই, তাহলে বাইরের কাউকে জানাব না। যদি সমাধান না পাই, তাহলে জনগণকে জানাব, তখন আপনারাও ইইউ জানতে পারবেন। জামায়াত আমির আরও বলেন, তারা ইইউ প্রতিনিধি দল ক্ষমতায় গেলে আমাদের পররাষ্ট্রনীতি কেমন হবে জানতে চেয়েছে। আমরা বলেছি, নির্দিষ্ট কোনো রাষ্ট্রের দিকে আমরা ঝুঁকতে চাই না, বরং সারা বিশ্বের সঙ্গে বন্ধুত্ব ও সমন্বয় রক্ষা করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। শফিকুর রহমান বলেন, যুবকরা বিশ্বাস করে জামায়াতি ইসলামী যদি কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে সেটা রক্ষা করে। এই বিশ্বাসের জায়গা থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনের রিফ্লেকশন হয়েছে, যুবশক্তির প্রতিফলন ঘটেছে। শফিকুর রহমান বলেন, কতিপয় মূলধারার গণমাধ্যমের রোল, ভূমিকা একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। ওই ঝোঁকায় আর এখন বাংলাদেশে বড় কিছু হয় না। তেমনি আমরা তাদের কাছে এরকম কিছু প্রত্যাশা করি না। গণমাধ্যমের পজিশনে গণমাধ্যম, এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে ফাংশন করুক, এটাই আমাদের প্রত্যাশা।